1900 সালে প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল এক্সপোজিশন ইউনিভার্সালে। 14 এপ্রিল থেকে 12 নভেম্বর পর্যন্ত আয়োজিত এই এক্সপোজিশনের উদ্দেশ্য ছিল বিগত শতাব্দীর সাফল্যের উদযাপন এবং আগামী শতাব্দীতে প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রগুলোকে চিহ্নিত করা, যার মধ্যে দিয়ে অগ্রগতিকে ত্বরান্বিত করা যায়। বিজ্ঞান, প্রযুক্তি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে নানা অগ্রগতির কথা তুলে ধরার লক্ষ্যকে সামনে রেখে এই এক্সপোজিশনে 47টির মতো দেশ অংশ নিয়েছিল। এই এক্সপোজিশনে 33টি অফিসিয়াল প্যাভিলিয়নের মধ্যে 22টি ডেডিকেটেড ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য। এই এক্সপোজিশনে বিজ্ঞানের নানা অগ্রগতি মেলে ধরা হয়, যেমন রেগুলার প্যাসেঞ্জার ট্রলিবাস, জায়ান্ট হুইল, ডিজেল ইঞ্জিন, এসকালেটর, ইলেকট্রিক কার, ড্রাই সেল ব্যাটারিজ, রকিং ফিল্ম এবং আরো অনেক কিছু। জানলে খুব অবাক হবেন যে সেই সময় ভারত যদিও একটি ব্রিটিশ কলোনি ছিল, কিন্তু ভারত থেকেও রিপ্রেজেন্টেশন ছিল এই এক্সপোজিশনে। এই এক্সপোজিশনের অঙ্গ হিসেবেই 1900 সালে প্যারিসে আয়োজিত হয়েছিল সামার অলিম্পিক গেমস। আর এত বড় একটা কর্মকাণ্ডের কথা মাথায় রেখে ভূগর্ভস্থ রেল ব্যবস্থার কথা প্রথম ভাবা হয়েছিল এবং এই ভাবনা থেকেই 1896 সালে ফরাসি সিভিল ইঞ্জিনিয়ার ফুলগেন্স বেনভিউয়ের দেওয়া ভূগর্ভস্থ রেল প্রজেক্টটি গ্রহণ করা হয়। 1898 সালের নভেম্বর মাসে মেট্রো রেলের কাজ শুরু হয় এবং রেকর্ড সময়ে 1900 সালের 19 জুলাই এই মেট্রো রেলের প্রথম পরিষেবাটি চালু হয়েছিল পোর্ট মেলিয়েট থেকে পোর্ট ডে ভেনসেন্স পর্যন্ত। ফুলগেন্স বেনভেনুকেই তাই ফরাসি মেট্রোর জনক বলে স্বীকৃতি দেওয়া হয়। প্রসঙ্গত, এই কিংবদন্তি ফরাসি ইঞ্জিনিয়ার সম্বন্ধে একটা বিশেষ কথা এখানে জানিয়ে রাখি। কর্মজীবনে তার প্রথম অ্যাসাইনমেন্ট মেইনি অঞ্চলে রেল ব্যবস্থা চালুর সময় একটা মেজর অ্যাক্সিডেন্টে তার বাম হাতটা দারুণভাবে জখম হয় এবং পরবর্তীতে সেই হাতটি কেটে বাদ দিতে হয়েছিল। এবার ফিরে আসা যাক মূল আলোচনায়। বর্তমানে প্যারিস মেট্রোর 16টি লাইন আছে, 1 to 14। এছাড়া দুটো এক্সট্রা লাইন আছে, এক্সটেন্ডেড লাইন 3BIS এবং 7BIS, 3Bs ও 7Bs। 303টি স্টেশন এবং 225 কিলোমিটার লম্বা ট্র্যাক লাইন নিয়ে প্যারিস মেট্রো এই মুহূর্তে তার পরবর্তী এক্সটেনশনের অপেক্ষায়, যার ব্লুপ্রিন্টও প্রায় তৈরি হয়ে গিয়েছে। আপনি যদি স্বাধীনভাবে এবং একই সাথে কম পয়সায় প্যারিসের মধ্যেকার টুরিস্ট ডেস্টিনেশনগুলো দেখতে চান, তাহলে প্যারিস মেট্রো অ্যাভেল করা ইজ ইয়োর বেস্ট অপশন। হ্যাঁ, পুরো নেটওয়ার্কটা একবারে সবটা বুঝে নেওয়া বেশ কঠিন, কিন্তু একজন টুরিস্ট যিনি কোথাও না কোথাও মেট্রো রেল পরিষেবা ব্যবহার করেছেন, তার জন্য বিষয়টা খুব কঠিন কিছু নয়। কেন এমনটা বলছি সেটা সমগ্র ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আমিও যখন প্যারিস গেছি এবং প্যারিস মেট্রো ব্যবহার করেছি, সেটা কিন্তু শুধুমাত্র আমার কলকাতা মেট্রোর অভিজ্ঞতার উপরে নির্ভর করে, তাই আপনারাও পারবেন। নমস্কার দর্শক বন্ধুরা, ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার্স নোটবুকের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওর বিষয় প্যারিস মেট্রো। প্যারিস মেট্রো সম্বন্ধীয় যাবতীয় তথ্য ছাড়াও থাকবে কিভাবে এই প্যারিস মেট্রো সহজে ব্যবহার করা সম্ভব, এবং থাকবে অন্যান্য আরো বেশ এমন কিছু টিপস যেগুলো আপনার প্যারিস ভ্রমণ অভিজ্ঞতাকে সহজ ও সরল করে তুলবে। থাকবে টিকিট কিভাবে কাটবেন সেই সম্বন্ধীয় আলোচনাও। ইউরোপ ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ এই প্যারিস। প্যারিস ভ্রমণ অভিজ্ঞতা যাতে করে একটি সুখদায়ক এক্সপিরিয়েন্স হয়ে ওঠে আপনার জন্য, তাই সমগ্র ভিডিওটি দেখুন, কোনো অংশ স্কিপ করবেন না, কোনো অংশ বাদ দেবেন না। যারা আমার চ্যানেলে আজ নতুন এসেছেন তাদের কাছে বিনীত আবেদন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একই সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। প্যারিসের মেট্রো সম্বন্ধে একটা ধারণা পেতে গেলে সবার আগে দরকার প্যারিস শহরের ম্যাপটা স্টাডি করা, যাতে করে আপনার একটা ধারণা থাকে কোন ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশনটি প্যারিস শহরের ঠিক কোথায়। এটা হচ্ছে প্যারিসের সেন্ট্রাল এরিয়া, বুলেভার্ড পেরিফেরিক। প্যারিসের মূল দ্রষ্টব্যগুলো এই অঞ্চলের ভিতরেই অবস্থিত। এটাই প্যারিস মেট্রোর জোন 1। আর এটা হচ্ছে সিয়েন নদী, যেটা প্যারিস শহরকে দুটো ভাগে ভাগ করেছে।
এই বুলেভার্ড পেরিফেরিকের মধ্যেই উত্তর পশ্চিমে রয়েছে আর্ক দ্য ট্রায়াম্ফ, পশ্চিমে রয়েছে আইফেল টাওয়ার এবং শ্যামডি মার্স। রাফলি সিটির একদম মাঝে রয়েছে লুভের মিউজিয়াম, আর এই লুভের মিউজিয়াম থেকে পশ্চিম দিকে খানিকটা গেলেই প্লেস ডে লা কনকর্ড। শহরের দক্ষিণে রয়েছে ওরলি এয়ারপোর্ট। এই ওরলি এয়ারপোর্ট থেকে কিন্তু কোনো মেট্রো নেই, এটা কানেক্টেড আছে বাই ট্রেন এবং আরিয়ার ট্রেন দিয়ে। উত্তর পূর্ব দিকে রয়েছে আন্তর্জাতিক এয়ারপোর্ট চার্লস দ্য গল, এখান থেকেও আপনি মেট্রো পাবেন না, হয় আরিয়ার অথবা হাই স্পিড ট্রেন করে আপনাকে শহরের মধ্যভাগে আসতে হবে। এছাড়াও প্যারিস শহরের উত্তর দিকে রয়েছে গ্যারে ডু নর্ড স্টেশন। ইউকে, বেলজিয়াম, নেদারল্যান্ড সহ পশ্চিম ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার ট্রেন আপনাকে এখান থেকে ধরতে হবে। গ্যারে ডু নর্ড স্টেশন থেকে কয়েকশো মিটার দূরেই গ্যারে ডে লেস্ট স্টেশন। ফ্রান্সের ইস্টার্ন রিজন এবং জার্মানি সহ ইউরোপের আরো কিছু দেশে ট্রেন এখান থেকে ছাড়ে। দক্ষিণ পূর্বে আছে গ্যারে ডে লিয়ন, এখান থেকে লিয়ন ছাড়াও ইতালি, সুইজারল্যান্ড এবং স্পেন যাওয়ার ট্রেন ছাড়ে। এবার যাওয়া যাক প্যারিসের 16টি মেট্রো লাইনের বিশদ বিবরণে। এই বিবরণ শুরুর আগে প্রথমেই একটা কথা বলে নেওয়া যাক যে প্যারিসের এই মেট্রো ট্রেনগুলোতে দু ধরনের চাকা ব্যবহার করা হয়। বেশিরভাগ লাইনেই ব্যবহার করা হয় স্টিল হুইল, আর কয়েকটা লাইনে ব্যবহৃত হয় রাবার হুইল। আগে সেই সকল লাইনগুলোর কথা বলবো যেগুলোতে স্টিলের হুইল ব্যবহৃত হয়। ম্যাপে দেখুন দেখিয়েছি যে ব্লু লাইনটা, এটা হচ্ছে প্যারিস মেট্রোর লাইন 2, যার ট্র্যাক লেন্থ 12 কিলোমিটারের সামান্য বেশি, আর এতে রয়েছে 25টা স্টপেজ। এই পুরো লাইনটাই দেখুন বুলেভার্ড পেরিফেরিকের মধ্যেই অবস্থিত। উত্তর পশ্চিম দিক থেকে শুরু হয়েছে আর ইস্টে গিয়ে শেষ হয়েছে। এই লাইনটা আর্ক দে ট্রায়াম্ফের একদম পাশ দিয়ে গেছে। এই লাইনটার শুরু পোর্ট ডফাইন থেকে আর শেষ হয়েছে নেশন স্টেশনে। 12 কিলোমিটারের সামান্য কম ট্র্যাক লেন্থ আর 25টা স্টপেজ নিয়ে লাইন 3 পুরোটাই আন্ডারগ্রাউন্ড। এটি শুরু হচ্ছে পন্ট ডে ল্যাভালয়েজ থেকে এবং শেষ হচ্ছে গ্যালেইনিতে। পেরিফেরিক ছাড়িয়ে উত্তর পশ্চিম দিক থেকে শুরু হচ্ছে সিয়েন নদীর একদম ধার ঘেঁষে, শহরটাকে মধ্যভাগে কাট করে পূর্ব দিকে গিয়ে শেষ হয়েছে পেরিফেরিকের ঠিক বাইরেটাতে এবং যাত্রাপথে সেন্ট লাজারেকে কানেক্ট করেছে। রাফলি 15 কিলোমিটার লম্বা লাইন 5-এ রয়েছে 22টা স্টপেজ। ববিগানি এই লাইনের ফার্স্ট স্টপ আর লাস্ট স্টপ প্লেস ডে লাইট। শহরের পূর্ব দিক থেকে শুরু হয়ে গ্যারে ডু অস্টারলিটসকে কানেক্ট করে মধ্যভাগের দিকে গেছে এই লাইন। সিয়েন নদীর উপর একটা ব্রিজ দিয়ে গিয়ে পূর্ব দিকে টার্ন করে গ্যারে ডু নর্ড এবং গ্যারে ডে লেস্ট হয়ে বুলেভার্ড পেরিফেরিক ছাড়িয়ে শেষ হচ্ছে। লাইন 7 এবং লাইন 8 এই দুটো লাইনে সবচেয়ে বেশি সংখ্যক মেট্রো স্টপেজ আছে, 38টা করে স্টপেজ আছে এবং এই লাইন 7 এর ট্র্যাক লেন্থ হচ্ছে 22 কিলোমিটার, পুরোটাই আন্ডারগ্রাউন্ড। শুরু হচ্ছে লা কর্নইভ থেকে এবং শেষ হচ্ছে লুইস অ্যারাগন স্টেশনে। পেরিফেরিকের দক্ষিণ দিক থেকে দুটো ব্রাঞ্চ হিসাবে খানিকটা এগিয়ে তারা মিলিত হচ্ছে পেরিফেরিকের ঠিক প্রান্তে এবং তারপরে নর্থের দিকে এগোচ্ছে, সিয়েন নদীকে ক্রস করছে আন্ডারগ্রাউন্ডে, তারপর স্যাটেলাইট লেস হ্যালেস এবং লুভের মিউজিয়াম হয়ে পূর্ব দিকে টার্ন করে গ্যারে ডে লেস স্টেশন হয়ে পেরিফেরিকের বাইরে গিয়ে শেষ হচ্ছে। লাইন 8-এরও আছে 38টা স্টপ এবং ট্র্যাক লেন্থ 23 কিলোমিটার। পেরিফেরিকের দক্ষিণ থেকে শুরু হচ্ছে এবং পশ্চিমে গিয়ে শেষ হচ্ছে। এই লাইনের শুরুর স্টেশনের নাম ব্যালার্ড এবং শেষ স্টেশন পয়েন্ট ডুল্যাক। এই লাইনের দক্ষিণ ভাগের শেষ অংশটা মাটির উপরে। এই লাইনটা সিয়েন নদীকে আন্ডারগ্রাউন্ড ক্রস করছে প্লেস ডে লা কনকর্ড অঞ্চলটাতে। লাইন 9 শুরু হচ্ছে পন্ট ডে সার্ভেসে এবং শেষ হচ্ছে মেরি ডে মন্ট্রিওলিতে। এই লাইনে রয়েছে 37টা স্টেশন এবং এর ট্র্যাক লেন্থ 20 কিলোমিটার, যার পুরোটাই আন্ডারগ্রাউন্ড। এই লাইনটা পূর্ব দিকে শুরু হচ্ছে এবং পশ্চিম দিকে গিয়ে শেষ হচ্ছে। মোটামুটি মাঝামাঝিতে এটা গ্যারে সেন্ট লাজার স্টেশন টাচ করছে। এই লাইনের মধ্যাঞ্চলে একটা স্টেশন থেকে অন্য স্টেশনের দূরত্ব কোথাও কোথাও মাত্র 50 মিটার। লাইন 10 এর ট্র্যাক লেন্থ 11.5 কিলোমিটার এবং রয়েছে 23টা স্টপেজ। এই লাইনটি প্যারিসের দক্ষিণ অঞ্চলে শহরকে ইস্ট ওয়েস্ট থেকে কাট করেছে এবং পুরোটাই আন্ডারগ্রাউন্ড। এই লাইনটা শুরু হচ্ছে বলগ্নাতে এবং শেষ হচ্ছে গ্যারে ডি অস্টারলিটসে। লাইন 12 পুরোটাই আন্ডারগ্রাউন্ড এবং এখানে আছে 29টি স্টেশন, ট্র্যাক লেন্থ 16 কিলোমিটার। এই লাইনটা 2022 সালের মে মাসে এক্সটেন্ড করা হয়েছে। বর্তমানে এই লাইনটা শুরু হচ্ছে মেরিতে
এবং শেষ হচ্ছে মেরি ডি লেজি স্টেশনে। পেরিফেরিকের ঠিক বাইরে দক্ষিণ পশ্চিম দিক থেকে শুরু হয়ে এই লাইনে দুটো এমন শর্ট কর্নার আছে যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য। লাইন 13 এই মুহূর্তে প্যারিস মেট্রোর সবচেয়ে লম্বা লাইন। 24.5 কিলোমিটার লম্বা এই লাইনে স্টেশনের সংখ্যা 32। লাইন 13 এর অনেকটা অংশই লাইন 12 এর প্যারালাল। শহরের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সেন্ট ডেনিস থেকে শুরু হচ্ছে এই লাইন এবং শেষ হচ্ছে মন্ট্রিগিউ। এটা কানেক্ট করছে মন্টপার্নাসে এবং সেন্ট লাজারেকে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এই লাইনটা সেন্ট লাজারে থেকে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। ইস্টের দিকে যে ব্রাঞ্চটা গেছে সেটা যাচ্ছে সেন্ট ডেনিস ইউনিভার্সিটি অবধি, আর পশ্চিম দিকে যে ব্রাঞ্চটা যাচ্ছে সেটা লেস কর্টিলেসে গিয়ে শেষ হচ্ছে। এরপরে যে গ্রুপ অফ লাইনগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর রেল হচ্ছে রাবারের। প্রথমেই লাইন 1, যেটা প্যারিস মেট্রোর সবচেয়ে পুরনো লাইন হওয়ার সাথে সাথে সবচেয়ে হেভিলি ইউজড লাইন। এই লাইনে 16.5 কিলোমিটারের মধ্যে রয়েছে 25টা স্টেশন। লাইনটি পেরিফেরিকের দক্ষিণ পূর্ব দিক থেকে শুরু হয়ে গ্যারে ডে লিওন হয়ে প্লাস ডেলা বেস্টাইল হয়ে সিয়েন নদীর প্যারালালি গিয়ে স্যাটেলাইট লেস হ্যালিস, লুভের এবং প্লেস ডেলা কনকর্ডকে ছুঁয়ে শ্যাম্প এলিজের নিচ দিয়ে গিয়ে আর্ক দ্য ট্রায়াম্ফ হয়ে পেরিফেরিকের বাইরে বের হয়ে সিয়েন নদীর ঠিক আগে মাটির উপরে উঠে লা ডিফেন্সে গিয়ে শেষ হচ্ছে। এই লাইনের শুরুর স্টেশন শ্যাটো ডু ভিনসেন্স। লাইন 4 হচ্ছে প্যারিস মেট্রোর দ্বিতীয় মোস্ট ইউজড লাইন এবং 2022 সালে এটার লেন্থ দক্ষিণ দিকে এক্সটেন্ড করা হয়। 14 কিলোমিটার ফুললি আন্ডারগ্রাউন্ড এই ট্র্যাকে রয়েছে 29টি স্টেশন। উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত, যেটি কানেক্ট করেছে গ্যারে ডু নর্ড, গ্যারে ডে লেস্ট, স্যাটেলাইট লেস হ্যালেস এবং মন্টপার্নাসকে। এই লাইনটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর কানেক্টিভিটি। এই লাইনটি প্যারিস মেট্রোর একমাত্র লাইন যেটি বাকি সমস্ত লাইনের সাথে কোথাও না কোথাও কানেক্টেড। লাইন 6 13.5 কিলোমিটার লম্বা এবং এটায় আছে 28টি স্টেশন। এই লাইনটি যেন একটা লুপ ক্রিয়েট করেছে প্যারিসের মধ্যভাগে এবং লাইন 2 কে নিয়ে যেন একটা সার্কেল তৈরি করেছে মন্টপার্নাসকে যুক্ত করে। এর বেশ কিছু অঞ্চল মাটির উপরে এলিভেটেড হয়ে গিয়েছে। দুবার সিয়েন নদীকে ক্রস করেছে এবং একবার আইফেল টাওয়ারকে পাস করেছে মাটির উপর দিয়ে। শেষ হয়েছে আর্ক দ্য ট্রায়াম্ফ অঞ্চলে। লাইন 11 প্যারিস মেট্রোর সবচেয়ে ছোট লাইন। 6 কিলোমিটারের সামান্য কিছুটা বেশি লম্বা এই লাইনে রয়েছে 13টি স্টেশন। প্যারিসের একদম মাঝ থেকে শুরু হয়ে উত্তর পূর্বের দিকে গেছে, সেন্টার পম্পিডুকে টাচ করে। লাইন 14 হচ্ছে প্যারিস মেট্রোর সবচেয়ে নতুন লাইন। সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড এই লাইন 14 14 কিলোমিটার লম্বা এবং এতে 13টি স্টেশন রয়েছে। এই লাইনটি গেছে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে এবং লাইন 1 এর প্যারালালি রান করেছে, আর এটা কানেক্ট করেছে গ্যারে সেন্ট লেজারে, স্যাটেলাইট লেস হ্যালেস এবং গ্যারে ডে লিওনকে। 14টি মেইন লাইন ছাড়াও রয়েছে দুটো ছোট ছোট 20 লাইন। লাইন 3 এবং লাইন 11 কে কানেক্ট করেছে এই 3 লাইনটি, যেটি মাত্র 1 কিলোমিটারের একটু বেশি লম্বা, আর এর মধ্যেই রয়েছে 4টি স্টেশন। আর এই লাইনে ব্যবহৃত ট্রেনগুলিতে রয়েছে 3টি করে কামরা। লাইনটি সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড। মাত্র 3 কিলোমিটার লম্বা 7 লাইনে রয়েছে 8টি স্টেশন। প্রাথমিক অবস্থায় এই লাইনটি লাইন 7 এর ব্রাঞ্চ হিসেবে শুরু হয়। এই লাইনটির ইস্টার্ন অংশটি ওয়ান ডাইরেকশনাল, যেটি একটি লুপের মতন। এখানে আর একটা কথা উল্লেখ করা দরকার, লাইন 3 আর 7 এর মধ্যে রয়েছে কানেক্টিং ট্র্যাক। এটা আমরা অলরেডি দেখলাম যে প্যারিসের এই মেট্রো পরিষেবা কতটা নিবিড়ভাবে শহরের প্রতিটি আনাচে কানাচেকে সংযুক্ত করেছে। কিন্তু তথাপি আগামীতে এই পরিষেবা আরো ব্যাপক হতে চলেছে এবং যুক্ত হবে লাইন 15, যেটি একটি লুপের মতন আকার ধারণ করবে। আশা করি ভিডিওটির এই অবধি দেখে প্যারিস মেট্রোর বিভিন্ন লাইনগুলি সম্বন্ধে একটা সামগ্রিক ধারণা নিশ্চয়ই তৈরি হয়ে গেছে আপনার। কিন্তু এতগুলো লাইন আপনার না মনে রাখলেও চলবে। সাধারণভাবে যে লাইনগুলি একজন ট্যুরিস্ট হিসাবে আপনি বেশি ব্যবহার করবেন সেগুলি হলো লাইন 2, লাইন 1 and 6, যেগুলি শহরের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গেছে, এবং লাইন 13, 12 এবং 7, যেগুলি শহরের উত্তর থেকে দক্ষিণে গেছে।
আর একটা লাইন থেকে অন্য লাইনে যাওয়ার জন্য আপনাকে যে স্টেশনগুলো ব্যবহার করতে হবে বেশি মাত্রায় সেগুলি হলো সেন্ট লাজারে, শ্যাটলেট, রিপাবলিক আর মন্টেপার্নাস। এবার দেখবো এই লাইনগুলি আপনি কিভাবে ব্যবহার করবেন একটা স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে, যাতে করে আপনার গন্তব্যে আপনি সহজেই পৌঁছে যান। মনে রাখবেন, এই প্যারিস মেট্রোয় একটা স্টেশন থেকে অন্য স্টেশনের মধ্যেকার অ্যাভারেজ ডিস্টেন্স মাত্র 730 মিটার। ধরা যাক আপনি প্লেস ডে লেটয়েল থেকে নেশনে যাবেন। এই দুটি স্টেশন তিনটি ভিন্ন মেট্রো লাইন দ্বারা সংযুক্ত। উত্তরে লাইন 2 দিয়ে, সিয়েন নদী বরাবর লাইন 1 দিয়ে এবং দক্ষিণে লাইন 6 দিয়ে আপনি এই দুটি স্টেশনের মধ্যে যাতায়াত করতে পারেন। ম্যাপ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লাইন 1 ব্যবহার করলে এই দুটি স্টেশনের মধ্যে সবচেয়ে দ্রুত পৌঁছে যাবেন। এবার ধরা যাক আপনি এই দুটি স্টেশনের যে কোনোটা থেকে সেন্ট লাজারেতে যেতে চান, তাহলে আপনাকে প্রথমে লাইন 2 এবং তারপরে লাইন 3 ব্যবহার করতে হবে। এবার ধরা যাক আপনি রিপাবলিক মেট্রো স্টেশনে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমে লাইন 1 এবং তারপরে লাইন 8 ব্যবহার করতে হবে। এবার ধরা যাক আপনি টেনিস ম্যাচ দেখতে যাবেন রোনাল্ড গ্যারোস, সেক্ষেত্রে আপনাকে প্রথমে লাইন 6 এবং তারপরে লাইন 10 ব্যবহার করতে হবে। ম্যাপে যেখানেই এই সাদা বাবলের মতো সিম্বলগুলো দেখবেন সেখানেই আপনার লাইন চেঞ্জের অপশন থাকছে। প্রতিটি মেট্রো স্টেশনের বাইরে আপনি দেখবেন এভাবে হলুদ রঙে এম লেখা আছে অথবা এভাবে মেট্রোপলিটন লেখা আছে। প্রতিটা স্টেশনের এন্ট্রান্সেই আপনি পাবেন সেই স্টেশনের নাম, সেটি কোন লাইনে অবস্থিত সেটা। সব স্টেশনের ভিতরে কিন্তু টিকিট ভেন্ডিং মেশিন নেই, এটা বিশেষভাবে খেয়াল রাখবেন। ভেতরে গেলেই আপনি এরকম বোর্ড পাবেন যেটায় লেখা আছে লাইন নাম্বার, পরের স্টেশনের নাম এবং কানেক্টিং ট্রেন লাইনগুলির উল্লেখ। এছাড়াও প্ল্যাটফর্মে ডিজিটাল বোর্ডে পরবর্তী ট্রেন টাইমিং এবং শেষ গন্তব্য লেখা পাবেন। এছাড়াও ট্রেনের মধ্যে আপকামিং স্টেশনের নাম তো লেখা পাবেনই, অ্যানাউন্সমেন্টও হবে। আপনার গন্তব্যে পৌঁছে দেখবেন সর্টি লেখা আছে, এটার মানে এক্সিট। সেই ডাইরেকশন ধরে আপনি বাইরে বের হতে পারবেন। এবার আসা যাক টিকিট কাটার বিষয়টায়। বেশিরভাগ স্টেশনেই কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কাটতে পারেন, কিন্তু সব মেট্রো স্টেশনে এরকম কাউন্টার নেই, তাই আপনাকে টিকিট ভেন্ডিং মেশিন ব্যবহার করে টিকিট কাটতে হবে। এটা হচ্ছে টিকিট ভেন্ডিং মেশিন। এটায় প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন এবং তারপরে স্ক্রিনে দেওয়া ইনস্ট্রাকশন ফলো করুন। ক্যাশ দিয়েও কাটতে পারেন, আবার চাইলে ক্রেডিট কার্ড দিয়েও কাটতে পারেন। 2.15 ইউরো পড়বে একটা জার্নির কস্ট। আপনি চাইলে ন্যাভিগো কার্ডও কিনতে পারেন, আবার মোবাইলেও টিকিট লোড করে নিতে পারেন। টিকিট ভেন্ডিং মেশিন ব্যবহার করা খুব সহজ, এটা নিয়ে অযথা টেনশন করবেন না, শুধুমাত্র স্ক্রিনে দেওয়া ইনস্ট্রাকশন ফলো করুন। আশা করি প্যারিস মেট্রো রাইডের জন্য আপনি এবার প্রস্তুত। যদি একবার দেখে সমগ্র বিষয়টা আত্মস্থ না হয়ে থাকেন, তাহলে আরো একবার দেখে নিন। এছাড়াও এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ডাউনলোড করে রাখুন আপনার মোবাইলে, যাতে প্রয়োজনে আপনি এটি ইন্টারনেট ছাড়াও দেখতে পারেন। আশা করি আজকের এই ভিডিও যারা সবটা দেখলেন তাদের কাছে প্যারিস মেট্রোর বিষয়টা সহজ ও সরল করে তুলতে পেরেছি। আজকের এই ভিডিও সম্বন্ধে কিংবা ইউরোপ ভ্রমণ সম্বন্ধে আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখুন। প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন বা কলও করতে পারেন সরাসরি। দেখুন আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিয়েছি। ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে যারা স্বপ্ন দেখেন ইউরোপ ভ্রমণে যাওয়ার, তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার আরো একটি চ্যানেল আছে যার নাম সচেতন। এই ব্যাকপ্যাকার্স নোটবুকের মাধ্যমে আমি যেমন সাধারণ মানুষকে ইউরোপ ভ্রমণ সম্বন্ধে সচেতন করার প্রয়াস করে চলেছি, যাতে করে তারা নিজেরা প্ল্যানিং করে ইউরোপ ঘুরে আসতে পারেন, সমস্ত ট্রাভেল এজেন্সিগুলোর ফাঁদ এড়িয়ে, তাদের লুট এড়িয়ে। ঠিক একই রকম ভাবে সমাজে ঘটে চলা বিভিন্ন বিষয়গুলোর যুক্তি এবং তথ্য নির্ভর বিশ্লেষণ আমি আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেল সচেতনের মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন আমি এন্ড স্ক্রিনে, ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমার দ্বিতীয় চ্যানেল সচেতনের লিংক দিয়ে রাখছি। অনুরোধ করব একবার অন্তত চ্যানেলটি ঘুরে দেখার জন্য। যদি মনে করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো, চ্যানেলটির কন্টেন্ট ভালো, তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাওয়ার আগে আরও একবার অনুরোধ জানাই, যারা আমার ভিডিও এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।